কোড কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কেপি এবং কেসি এর বেসিক, মানে কিভাবে একটি বিক্রিয়ার কেপি এবং কেসি নির্ণয় করতে হয়, যেটা আমাদের কেপি কেসির প্রতিপাদন হিসেবেও আসতে পারে। এছাড়াও এই কেপি কেসি সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে ওই ক্ষেত্রে এটা অনেক কাজে আসবে। তো আজকে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। সো কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে একটা বিক্রিয়া ধরে নিতে হবে, বানিয়ে নিতে হবে। সাপোজ ধরো আমরা এই বিক্রিয়া নিয়ে কাজ করছি, N2 + 3:2NH3। এখন আমাদেরকে বলা হলো যে এই বিক্রিয়ার কেপি এবং কেসি এর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা প্রতিপাদন করো। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে আগাবো? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই উপরোক্ত বিক্রিয়ার কেসি কি হবে? কেসি ইকুয়াল টু আমরা জানি উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এক্ষেত্রে CnH3 আর ঘনমাত্রা লিখলে মোল সংখ্যা কি হয়? পাওয়ার হয়ে যায়। তাহলে 2 হয়ে যাবে অ্যামোনিয়ার পাওয়ার, আর নিচে হবে CN2 বাই CH2, 3 হয়ে যাবে হাইড্রোজেনের পাওয়ার। তাহলে এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে রেখে দিলাম। তো এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি, তাহলে কেপি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? উৎপাদের আংশিক চাপ, তাহলে PnH3, আর আংশিক চাপ লিখলে মূল সময় কী হয়? পাওয়ার হয়ে যায়। আর বিক্রিয়কের আংশিক চাপ, এই ক্ষেত্রেও মোল সংখ্যা পাওয়ারই হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে এই দুটো বিক্রিয়ার কেপি এবং কেসি। তাহলে এখন আদর্শ গ্যাস সমীকরণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে এই আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য লাগবে। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাস সমীকরণটি কি ছিল? আদর্শ গ্যাস সমীকরণ ছিল এটা, PV = nRT, যেখানে আমরা জানি যে P হচ্ছে গিয়ে চাপ, V হচ্ছে আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, R হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং T হচ্ছে তাপমাত্রা। এখন এখান থেকে আমরা লিখতে পারি P = N/V/RT। আমাদের কাজের স্বার্থে আমরা কাজটা করলাম। তাহলে N/V মোল ভাগ আয়তন, আর আমরা জানি যে মোল ভাগ আয়তন ইকুয়াল টু কী হয়? ঘনমাত্রা হয়। তাহলে এখানে লেখা যাবে P = CRT। মনে রাখতে হবে যে একটা বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু যে ঘনমাত্রা সে কিন্তু চাপের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ ঘনমাত্রা চাপের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। দ্যাট মিনস P চেঞ্জ করলে সি কী হবে? চেঞ্জ হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি, সুতরাং PnH3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে CnH3 RT, PN2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে CN2 RT, দেন PH2 ইকুয়াল টু হবে কি? CH2 RT। বোঝা গেল যে P চেঞ্জ করলাম, এ অনুযায়ী কী হলো? C চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কিন্তু PnH3, PN2, PH2 তিনটার আলাদা আলাদা মান পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? এইখানে অর্থাৎ আমাদের সমীকরণ যে 2 ছিল, সেই 2 নং সমীকরণের মানটাকে আমরা বসিয়ে দিতে পারি। তা আমরা তাই করি যে 2 নং সমীকরণে, আচ্ছা এখান থেকে পরে এখানে যাই, 2 নং সমীকরণে মান বসিয়ে পাই।
এখন আমরা যদি 2 নং সমীকরণে মান বসাই তাহলে বেসিক্যালি যেটা হবে কেপি ইকুয়াল টু হয়ে যাবে, উপরে ছিল PnH3, তাহলে এখানে বসে যাবে CnH3 RT, তার উপরে কি স্কোয়ার, আর নিচে হচ্ছে গিয়ে PN2, তাহলে এটা হচ্ছে গিয়ে CN2 RT ইন্টু এটা হবে CH2 RT কিউব। এখন আমরা এটাকে একটু সাইজ করব। সাইজ করলে আমরা কেপি এবং কেসি সম্পর্কে পৌঁছে যাব। যদি আমরা সাইজ করি তাহলে কিভাবে সাইজ করব, কেপি ইকুয়াল টু, একটু ভেঙে নেই, তাহলে এটা হচ্ছে CnH3, তাহলে স্কোয়ার উপরে চলে যাচ্ছে, এটা আলাদা করে লিখলে হবে কি RT হোল স্কোয়ার, নিচে হচ্ছে CN2 ইন্টু RT, আর এটা হবে CH2 কিউব RT কিউব। ঠিক আছে, তাহলে এবার আমরা সিগুলোকে এক সাইডে করি আর RT এগুলোকে এক সাইডে করি, তাহলে দেখি বিষয়টা কেমন হচ্ছে। তাহলে কেপি ইকুয়াল টু CnH3 স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে CN2 ইন্টু এটা হচ্ছে গিয়ে CH2 কিউব হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে আমরা আলাদা লিখে নেই, আচ্ছা এখানটা করেই নেই, RT এটা স্কোয়ার হবে, আর এখানে হবে RT এর পাওয়ার 1 আর এর পাওয়ার 3, তাহলে বেস যদি সেম থাকে তাহলে গুণ, অবস্থা থাকলে সেটা হয়ে যায় কি যোগ, তাহলে হবে 4। ঠিক আছে, এখন এইটুকু মানে কিন্তু কেসি, সেটা আমরা সমীকরণ 1-এই জেনেছি, তাই না? তাহলে আমরা এখানে এটার পরিবর্তে কি ইউজ করতে পারি, আমরা এটার পরিবর্তে ইউজ করতে পারি কেসি। তাহলে এখন বিষয়টা হচ্ছে এরকম, কেপি ইকুয়াল টু কেসি RT পাওয়ার 4 2 মাইনাস 4, কারণ বেস সেম আছে, ভাগ থাকলে বিয়োগ হিসেবে লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কেপি ইকুয়াল টু কেসি RT পাওয়ার মাইনাস 2। এটাই হচ্ছে গিয়ে এই বিক্রিয়ার জন্য, কোন বিক্রিয়ার জন্য, এই যে এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। আশা করি এরকম করে যে কোনো বিক্রিয়া দিলে তোমরা কেপি এবং কেসি এর মধ্যে যে সম্পর্কটা আছে সেটা নির্ণয় করে দেখাতে পারবে। তারপরও একটা বেসিক জানা দরকার, সে বেসিকটা আমি এখানে বুঝাই দিচ্ছি। বেসিকটা হচ্ছে যে কেপি কেসির একটা ফিক্সড সম্পর্কের সমীকরণ আছে, ওইটা মনে রাখলে অনেক সময় শর্ট প্রশ্নে হেল্প হয়। তাহলে ফিক্সড সমীকরণটা কি, কেপি ইকুয়াল টু কেসি RT পাওয়ার ডেল এন। ঠিক আছে, এটা একটা ফিক্সড ইকুয়েশন। তুমি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি নির্ণয় করতে যাবা, দেখবা যে এই ইকুয়েশনটা ইউজ করলেই দেখা যাবে কি ফাইনাল সমীকরণে পৌঁছানো যাবে, শুধু ডেল এনটাকে মনে রাখলেই চলবে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি ডেল এন মানে হচ্ছে গিয়ে মোল সংখ্যার পরিবর্তন, এটা ইকুয়াল টু হয় উৎপাদ সমূহের মোট মোল সংখ্যা, উৎপাদ সমূহের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোট মোল সংখ্যা। বেসিক্যালি এটা হচ্ছে কি ডেল এন, যে উৎপাদ সমূহের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোট মোল সংখ্যা, আর এটা হচ্ছে কি কেপি কেসির বেসিক ইকুয়েশন। এটা ইউজ করে আমরা মুখে মুখে যে কোনো বিক্রিয়া কী করতে পারি, কেপি কেসি নির্ণয় করতে পারি। এখন পরীক্ষার সমীকরণ আকারেই দেখ আর শর্ট কোশ্চেনই দেখ, 1 মার্ক আমরা আশা করি পারবো। তাহলে এই গেল
কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। আমাদের নেক্সট আলোচনা হচ্ছে একটা ছোট প্রশ্ন, যেটা 2 নাম্বারই হতে পারে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোশ্চেনটা হচ্ছে যে কেপি এবং কেসি অথবা কেপি কেসির একটা নাম কি, সাম্য ধ্রুবক, তাই না? তাহলে কেপি এবং কেসি অথবা সাম্য ধ্রুবকের মান কখনো সাম্য ধ্রুবকের মান কখনো 0 বা অসীম হতে পারে না। অসীম হতে পারে না। ব্যাখ্যা করো। বলা হচ্ছে যে সাম্য ধ্রুবকের মান কখনো 0 বা অসীম হতে পারে না, ব্যাখ্যা করো। তো এটা বেসিক্যালি খুব ইজিলি বোঝানো যায়। তো সেই জন্য আমরা একটা বিক্রিয়া নিতে পারি, যেমন A + B রিঅ্যাকশনের প্রডিউস হচ্ছে C + D। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে জিনিসটা কেসি যদি আমরা লিখতে চাই, তাহলে কেসি করলে কী হবে, উৎপাদের ঘনমাত্রা, তাহলে CC/CD ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আর যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি লিখতে চাই, তাহলে কী হবে, উৎপাদের আংশিক চাপ, তাহলে PC/PD ডিভাইডেড বাই PA দেন কি PB। বিষয়টা বোঝাতে পারছি? তাহলে এখন এই কেসি এর মান যদি আমরা 0 করতে চাই, তারা একটা ছোট্ট বিষয় বলি যে 0/A = কী হয়, 0 হয়। ম্যাথমেটিক্যালি আমরা এটাই জানি, তাই না? আবার A/0 অর্থাৎ something/0 কী হয়, ইনফিনিটি হয়। তাহলে কেসির ক্ষেত্রেও যদি আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করি যে কেসি এর মান কখন 0 হবে, যখন ওপরে 0 হবে। ওপরে কে আছে, ওপরে আছে উৎপাদ। কে আছে, উৎপাদ। আর কেপির ক্ষেত্রেও তাই, যদি আমরা কেপির মানও 0 করতে চাই, এই ক্ষেত্রেও কি ওপরেই 0 হতে হবে। ওপরে কি আছে, এই ক্ষেত্রেও উৎপাদই আছে। অর্থাৎ কেসি বা কেপি এর মান যদি আমরা 0 করতে চাই, তাহলে উৎপাদের ঘনমাত্রা বা আংশিক চাপ 0 হতে হবে। কিন্তু একটা অভিমুখী বিক্রিয়ায় কখনো উৎপাদ 0 হতে পারে না, তাই কেসি এর মান কখনোই 0 হওয়া সম্ভব নয়। ঠিক আছে? তাহলে এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে, আমি জাস্ট বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা উল্লেখ করে দিবা। তারপরে আমরা আবার অসীমে আসি। অসীম হতে গেলে নিচে কি হতে হবে, 0 হতে হবে। আর নিচে আছে কি, বিক্রিয়ক। এটাও কিন্তু কি একটা বহুমুখী বিক্রিয়ায় পসিবল না, তাই না? অর্থাৎ কোনো বহুমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক কোনোভাবেই 0 হতে পারবে না। তারপরে এখানে আমরা কী বলতে পারছি, যে যেহেতু বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এর মান 0 হওয়া অসম্ভব, তাই কেপি বা কেসি এর মানটা কি, অসীম হওয়াও অসম্ভব। ঠিক আছে, আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছ। এবার আমরা কেপি কেসির গাণিতিক সমস্যা শুরু করব। তাহলে এটাই আমরা যাচ্ছি অঙ্ক 444 কেলভিন তাপমাত্রায় এক লিটার পাত্রে 4.06 মোল হাইড্রোজেন এবং এবং 4.65 মোল আয়োডিন বিক্রিয়া করে
সাম্যাবস্থায় সাম্যাবস্থায় 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে 444 কেলভিন তাপমাত্রায় 1 লিটার পাত্রে 4.06 মোল হাইড্রোজেন এবং 4.65 মোল আয়োডিন বিক্রিয়া করে সাম্যাবস্থায় 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। ঠিক আছে, এই হলো কোশ্চেন। এখন সাম্য ধ্রুবকের মান নির্ণয় করার কথা বলেছে, তাহলে তো সেটা কেপিও হতে পারে, কেসিও হতে পারে। মনে রাখবো, পরীক্ষা কখনো দুইটা একসঙ্গে নির্ণয় করতে দিবে না, যে কোনো একটাই দিবে। এখন কেপি হবে না কেসি হবে সেটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে। আমরা কোশ্চেন দেখেই বুঝতে পারবো যে আসলে কেপি নির্ণয়ের কথা বলা হচ্ছে নাকি কেসি নির্ণয়ের কথা বলা হচ্ছে। দেখো, প্রশ্নে বলা আছে 1 লিটার পাত্রে, দ্যাট মিনস কি উল্লেখ আছে? আয়তন। আর আয়তন উল্লেখ থাকার অর্থ হচ্ছে এখানে ঘনমাত্রা সম্পর্কিতই আলোচনা আছে, অর্থাৎ আমাদেরকে এখানে কেসি নির্ণয় করতে হবে। বোঝা গেল? আর বিক্রিয়া অনেক সময় সরাসরি কোশ্চেনে করে দেওয়া থাকবে, আবার অনেক সময় তোমাকে কোশ্চেন পড়ে নিজেই বুঝে নিতে হবে যে বিক্রিয়াটা এখানে কি আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা যে হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে হাইড্রোজেন আয়োডাইড। খুবই সহজ এবং কমন একটা রিয়াকশন এটা। বাট এখন দেখবো যে সিচুয়েশনটা কি। বলেছে 4.06 মোল হাইড্রোজেন এবং 4.65 মোল আয়োডিন বিক্রিয়া করে, দ্যাট মিনস এই দুটো হচ্ছে কি হাইড্রোজেন এবং আয়োডিনের প্রাথমিক অবস্থার মোল সংখ্যা, তাই না? তাহলে প্রাথমিক অবস্থায় সংক্ষেপে লিখলাম, বুঝে নিবা। প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন রয়েছে 4.06 মোল আর আয়োডিন রয়েছে 4.65 মোল। আর বিক্রিয়ার শুরুতে অবশ্যই উৎপাদের মোল সংখ্যা 0 হয়, কারণ তখন উৎপাদ থাকে না, তাই 0, তাই না? এবার আমরা চলে আসি সাম্যাবস্থায়। যখন আমরা সাম্যাবস্থায় যাব তখন কি এবার বিক্রিয়ক থেকে কিছু পরিমাণ কই চলে যাবে? উৎপাদে চলে যাবে। এবং সেটা কি পরিমাণ সেটা আমরা জানি না, আমরা কি ধরে নিয়েছিলাম? আলফা। সো সেটাই করি। তাহলে 4.06 মাইনাস আলফা মোল, 4.65 মাইনাস আলফা মোল, আর এটা হয়ে গেল কি 2 আলফা মোল। ঠিক আছে, এবার একটা প্রশ্নের দিকে আসি। দেখো, প্রশ্নে বলেছে সাম্যাবস্থায় 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে। তার মানে সাম্যাবস্থায় মোল সংখ্যা কত হবে? 6.75। অর্থাৎ আমরা সরাসরি বলতে পারি 2 আলফা ইকুয়াল টু 6.75 মোল। তাহলে এখান থেকে আমরা আলফা বের করে নিতে পারবো। তাহলে আলফা ইকুয়াল টু দাঁড়াচ্ছে কি 6.75/2। তাহলে আসতেছে 3.375 মোল, 3.375 মোল। এখান থেকে আমরা কাঙ্ক্ষিত কি নির্ণয় করলাম? আলফা নির্ণয় করে ফেললাম। তাহলে এবার এখানে আমরা আলফা মানটা কী করতে পারি? বসাতে পারি। তাহলে 4.06 মাইনাস 3.375 মোল, 4.65 মাইনাস 3.375 মোল, আর 2 আলফার মান তো দেওয়া আছে কোশ্চেনে 6.75 মোল। তাহলে এখন বিয়োগ করলে এটা আসতেছে 0.685 মোল, এটা আসতেছে 1.275 মোল, এটা তো ছিলই 6.75 মোল। তাহলে আমরা সাম্যাবস্থায় প্রত্যেকটারই কী পেয়ে গেলাম?
মূল সংখ্যা পেয়ে গেলাম। বাট আমাদের তো কেসি নির্ণয় করতে গেলে কি দরকার? ঘনমাত্রা দরকার। আর ঘনমাত্রা ইকুয়াল টু কি? মোল ভাগ আয়তন। এবং আয়তনটা প্রশ্নে সুন্দর করে উল্লেখ করা আছে, সেটা কি? 1 লিটার। বিষয়টা বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা খুব সহজেই ঘনমাত্রাগুলো বের করে ফেলতে পারবো। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু লিখলে সেটা ঘনমাত্রাই হয়। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে হাইড্রোজেন এর মোল ছিল 0.685 আর আয়তন হচ্ছে গিয়ে 1, তাহলে মোল পার লিটার। তাহলে 0.685 মোল পার লিটার। যেহেতু আয়তন 1 লিটার, তাহলে সবগুলোরই তো সাম্যাবস্থার মোল সংখ্যা যা ঘনমাত্রা তাই হবে, তাই না? তো জাস্ট লিখে দিই, হ্যাঁ, আর উল্লেখ করছি না। H2 এটা হচ্ছে I2, তাহলে এটা আসতেছে 1.275 মোল পার লিটার। সেমভাবে হাইড্রোজেন আয়োডাইড এটা আসতেছে 6.75 মোল পার লিটার। বিষয়টা বোঝা গেছে? সো এখন আমরা এখান থেকে কেসি নির্ণয় করতে পারি। সো কেসি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? তাহলে কেসি ইকুয়াল টু দাঁড়াচ্ছে উৎপাদের ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেন আয়োডাইড ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ার হয়ে যায়, আর নিচে হচ্ছে গিয়ে বিক্রিয়কের ঘনমাত্রা। যে মান বসিয়ে দিয়ে আমরা 6.75 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে গিয়ে 0.685 ইন্টু 1.275। তাহলে ক্যালকুলেট করলে অ্যান্সার আসতেছে 52.17। আর এককটা কি দাঁড়াচ্ছে? উপরে হচ্ছে গিয়ে 2টা মোল পার লিটার, যেহেতু স্কোয়ার আছে, আর নিচেও 2টা মোল পার লিটার। তাহলে কি কেটে যাচ্ছে, কিছুই থাকছে না। ঠিক আছে, সেটা বোঝাতে পারছি? তাহলে আমরা আমাদের নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। তাহলে এই ক্ষেত্রে কোশ্চেনটা লিখে ফেলি। 298 কেলভিন তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফেয়ার চাপে N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এর 18.5% বিয়োজিত হলে সাম্য দ্রবকের মান নির্ণয় করো। আগের অঙ্কের সাথে এই অঙ্কের যেটা বেসিক পার্থক্য, যা আগের অঙ্কে প্রচুর ইনফরমেশন দেওয়া ছিল, অনেক তথ্য দেওয়া ছিল, বাট এই অঙ্কে তেমন কোনো ইনফরমেশন নাই, জাস্ট একটা বিষয়, সেটা কি 18.5% বিয়োজিত হলে। অর্থাৎ কি দেওয়া আছে এই অঙ্কে? শুধুমাত্র বিয়োজন মাত্রা দেওয়া আছে, আর তেমন কোনো বেসিক ইনফরমেশন এখানে নাই। বাট একটা বিষয়ে ছোট্ট করে বলে দিই, মনে রাখবা যে বিয়োজন মাত্রা এটা খুবই ক্ষুদ্র একটি মান, এবং এই মানটা সবসময় ভগ্নাংশে হয়। অর্থাৎ যে কোশ্চেনে রয়েছে আলফা 18.5%, এটাকে যদি আমরা ভেঙে দিলে কি আসতেছে 0.185, তাই না? তো এই জন্য আমি বলছি যে বিয়োজন মাত্রা সবসময় কি হবে? ভগ্নাংশ হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে বিয়োজন মাত্রা যখন কোশ্চেনে দেওয়া থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে যে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা ছিল 1। কত ছিল? 1। যাই থাক না কেন 1, এটা হচ্ছে ফিক্সড, যদি কিনা বিয়োজন মাত্রা পার্সেন্ট হিসেবে কোশ্চেনে উল্লেখ থাকে। ঠিক আছে, আর যেহেতু এখানে তোমাকে কেসি বের করতে বলেছে, না সরি, যেহেতু কোশ্চেন এখানে অ্যাটমসফিয়ার দেওয়া আছে, তাহলে তো নিঃসন্দেহে আমরা বুঝতেছি যে এখানে সাম্য দ্রবক মানে কি? অবশ্যই কেপি। তাহলে আমাদেরকে এখানে কেপি নির্ণয় করার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বিক্রিয়াতে অ্যাপ্রোচ করি। তাহলে N2O4
ভেঙে ফেলে দাঁড়াচ্ছে 2NO2। ঠিক আছে, বিয়োজিত হচ্ছে, তাহলে বিয়োজিত হলে এটাই পাওয়া যাবে। তাহলে এবার প্রাথমিক অবস্থা আমরা তো বুঝতেই পারতেছি যে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা হচ্ছে এখানে 1 মোল, আর উৎপাদের মোল সংখ্যা 0 মোল। এবার যদি আমরা সাম্যাবস্থায় যাই, সাম্যাবস্থা, তাহলে এক্ষেত্রে হচ্ছে 1 মাইনাস আলফা, ডিরেক্ট মান বসাই, 1 মাইনাস 0.185 এত মোল, আর এটা হচ্ছে গিয়ে কি 2 আলফা, তাহলে 2 ইন্টু 0.185, তাহলে এখানে আসতেছে 0.815 মোল, আর এখানে আসতেছে 0.37 মোল। তো এদিকে কেপি মানে হচ্ছে আংশিক চাপ, এদিকে আংশিক চাপ মানে হচ্ছে কি গত ক্লাসে দেখেছি আমরা মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আবার মোল ভগ্নাংশ মানে কি উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তাহলে তোমার এই ক্ষেত্রে উপাদানের মোল সংখ্যা তুমি পেয়ে গেছো, কোনো সমস্যা নাই। তাহলে মোট মোল সংখ্যাটা আমাদের শর্টে যাচ্ছে, তাহলে আমাদেরকে এখান থেকে অবশ্যই কি করতে হবে, মোট মোল সংখ্যাটা বের করে নিতে হবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে মোট মোল সংখ্যাটা বের করে নিই। তাহলে মোট মোল সংখ্যা জাস্ট যোগ করলে হয়ে যাচ্ছে 0.815 প্লাস 0.37, যোগ করলে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি 1.185 মোল। তাহলে 1.185 মোল। ঠিক আছে, তাহলে মোট মোল সংখ্যা হয়ে গেল। এবার আমরা কি করি, ইন্ডিভিজুয়ালি আংশিক চাপ যেগুলো আছে সেগুলো বের করে ফেলি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আংশিক চাপ P(N2O4) উপাদানের মোল সংখ্যা, তাহলে 0.815 বাই মোট মোল সংখ্যা 1.185, মোট তাপ হচ্ছে 1 অ্যাটমসফেয়ার, প্রশ্নে উল্লেখ ছিল, তো এটা আসতেছে 0.687 অ্যাটমসফেয়ার। ঠিক আছে, দেন PNO2 সেমভাবে উপাদানের মোল সংখ্যা, তাহলে 0.37 আছে, মোট মোল সংখ্যা 185 ইন্টু 1 অ্যাটমসফেয়ার, তাহলে এটার ক্যালকুলেটিভ ভ্যালু আসতেছে 0.31 অ্যাটমসফেয়ার। ঠিক আছে, তাহলে আমরা আংশিক চাপ পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এখানে মান বসিয়ে দিই। তাহলে কেপি ইকুয়াল টু PNO2, আমরা জানি যে আংশিক চাপ লিখলে মোল সংখ্যা পাওয়ার হয়ে যায়, আর এটা হবে PN2O4, তাহলে 0.31 হোল স্কোয়ার বাই 0.687, তাহলে ক্যালকুলেশন করলে আসবে 0.14, উপর অ্যাটমসফিয়ার স্কোয়ার, নিচে অ্যাটমসফিয়ার, কেটে গেলে থাকবে কি অ্যাটমসফিয়ার। তাহলে হচ্ছে এই বিক্রিয়ার কাঙ্ক্ষিত কি কেসি। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, একদম বোর্ডে আসার মতো, এবং এই অঙ্কের আলোকে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা হোমওয়ার্ক করে আমাকে যখন কলেজ খুলবে দেখাই দিবা। সেটা হচ্ছে এই বিক্রিয়াটা বিক্রিয়াটিতে 2 অ্যাটমসফেয়ার চাপে PCl5 এর 75% বিয়োজিত হলে সাম্য ধ্রুবকের মান কত হবে। ঠিক আছে, তার বিক্রিয়াটিতে 2 অ্যাটমসফিয়ার চাপে PCl5 এর 75% বিয়োজিত হলে সাম্য ধ্রুবকের মান কত হবে, এটা আমরা নির্ণয় করা শিখবো। এটা তোমরা হোমওয়ার্ক করে দেখাবা। আর তোমরা অনার্সের মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার সাথে ফেসবুকে অ্যাটাচ নাই, তো কাইন্ডলি তোমরা হচ্ছে গিয়ে আমার এটাতে রিকোয়েস্ট পাঠাবা শাকিল হাসান, তাহলে আমি তোমাদেরকে অ্যাড করে নিব। আর ফেসবুকে কানেক্ট থাকলে আসলে তোমাদের টপিকগুলো
আর কোনগুলোতে বেশি ল্যাকিংস আছে সেগুলো আমি জানতে পারবো, তাহলে সে অনুযায়ী তোমাদের ক্লাস নেওয়া যাবে, এতে করে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।